স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার মুমান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 47 জনে। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ড থেকে আসা জেজু এয়ারের বিমানটিতে 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিল। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সর্বাত্মক উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী চোই সুং মুক। 31 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই ঘোষণা দেয়া হয়। শেখ হাসিনার স্বৈরাচার থেকে বের হয়ে দেশে কিভাবে জুলাই বিপ্লব হলো, 9 দফা থেকে 1 দফায় কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষার রূপ কেমন ছিল, এসব বিষয় নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়া হবে, এমনটা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলে মিয়ানমারকেও ছাড় দেওয়া হবে না। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ এসব কথা বলেন তিনি। এদিকে আইন উপদেষ্টা জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারের কাজ শেষ করা হবে আগামী বিজয় দিবসের আগেই। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপের শেষ অধিবেশন। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে, তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুতে আমরা করতে পারি কিনা, এটা আমাদের আলোচনা করা দরকার। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারে অস্থিরতা কাটলেই রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও তাদেরকে চিঠি দেওয়া হবে। বর্ডার 2, ড্রাগ এন্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে। আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন, প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস সমাধান করতে পারবেন না। মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। এছাড়া অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত হবে না, প্রতিশোধ নয়, বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠায়। যে ফাটল ধরেছে সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদপুরের মেঘনায় জাহাজের 7 শ্রমিক হত্যার প্রতিবাদে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দাবি পূরণের আশ্বাসে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার এ তথ্য নিশ্চিত করেন। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের 7 জনকে খুন করা হয়। এর প্রতিবাদ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শুক্র ও শনিবার তাদের কর্মবিরতির কারণে স্থবিরতা নেমে আসে। বন্ধ থাকে সব নৌযানে পণ্য ওঠানামা। সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের চেয়ে 5 গুণ বড় বে টার্মিনাল প্রকল্পের গতি ফিরছে। সরকার পতনের প্রায় 4.5 মাস পর থমকে ছিল এই প্রকল্পের কাজ। বন্দরটি নির্মাণ হলে আগামী 100 বছরের মধ্যে আর নতুন করে বন্দর বাড়ানোর চিন্তা করতে হবে না বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে নেয়া বে টার্মিনাল প্রকল্প গতিহীন হয়ে পড়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। বন্দরের টার্মিনালগুলোতে 10 মিটারের বেশি ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারত না। বেশি ড্রাফটের মাদার ভেসেল ভেড়ানো ও বন্দর সম্প্রসারণের বিষয়টি মাথায় রেখে 2014 সালে পতেঙ্গায় প্রায় 6.5 কিলোমিটার এলাকা জুড়ে বে টার্মিনাল প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। আমরা কয়েকটি মিডল ইস্টার্ন কান্ট্রি এই পোর্টে এবং অন্যান্য পোর্টে বে টার্মিনালে ইনভেস্ট করতে চাচ্ছে।
to the tune of $1.8 billion. ওয়ার্ল্ড ব্যাংক আমার সাথে মিটিং করেছে, তারা $680 million নিয়ে বসে আছে, বললো যেদিন আপনি তৈরি ওই দিন আমরা সাইন করবো আপনার বে টার্মিনালের জন্য। বে টার্মিনালে মোট 3টি টার্মিনাল তৈরির কথা রয়েছে। এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারত্বের আওতায় বিদেশি 2টি প্রতিষ্ঠানের সঙ্গে 2টি টার্মিনাল নির্মাণের চুক্তি হয়েছে। টার্মিনালটি নির্মাণ হলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যেও। বে টার্মিনাল হচ্ছে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট, এবং চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে, গ্রোথ যেভাবে হচ্ছে, আমাদের এই নতুন নতুন সুবিধাদি সৃষ্টি করাটা খুবই জরুরি। বে টার্মিনাল একটি প্রাকৃতিক একটি বন্দর হবে, যেখানে আপনার ড্রাফট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন আমাদের বর্তমান যে বন্দর আছে সেটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু জাহাজ আনাগোনা করা হয়, কিন্তু বে টার্মিনাল কিন্তু সেই সুযোগটা কিন্তু অটোমেটিক তৈরি করা আছে। 870 একর জমিতে এই প্রকল্পের কথা চিন্তা করা হলেও এখন পর্যন্ত 568 একর জমি বুঝে পেয়েছে বন্দর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় চালু করা যাচ্ছে না এর কার্যক্রম। ফলে শত কোটি টাকার রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছে এই বিমানবন্দর। তবে কর্তৃপক্ষ বলছে, কার্গো টার্মিনাল পুরোদমে চালু করতে প্রাসঙ্গিক সকল বিষয় যাচাই বাছাই করে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে। সিলেট অঞ্চলের সাতকরা, পান, হিমায়িত মাছ, সুগন্ধি চাল, বেতের আসবাবপত্র, নকশি কাঁথা এবং কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। এসব পণ্য রপ্তানির জন্য সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের নির্ভর করতে হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। তবে 2 বছর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 26 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে প্রায় 100 টন পণ্য ধারণ ক্ষমতার অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স। কিন্তু এখানে গড়ে ওঠেনি আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা। অতি সত্বর সরকার যদি এই রপ্তানি ব্যবস্থাকে চালু করতে হয়, তাহলে প্যাকেজিং সিস্টেম, ল্যাব এবং অন্যান্য যে সহযোগী ব্যবস্থাগুলা এগুলা তাড়াতাড়ি করা প্রয়োজন। সংশ্লিষ্টরা জানান, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য পাঠাতে এসব দেশের অনুমোদিত ওয়্যারহাউসের মাধ্যমে প্যাকেজিং করে কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতে হয়। তাই ঢাকা থেকেই পণ্য রপ্তানি করতে হচ্ছে ব্যবসায়ীদের। পেরিশেবল আইটেমগুলো রপ্তানি করার জন্য যে অবকাঠামো দরকার, যে প্যাকেজিং হাউস দরকার, সেগুলো এখন পর্যন্ত হয় নাই। যেই সার্ভিসগুলো থাকার কথা, বিশেষ করে আমরা প্যাকেজিং হাউসের কথা শুনতেছি, এইটা হইলেই অনেক কিছু তাদের জন্য ইজি হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি চালুর পর পর্যাপ্ত পরিমাণ পণ্য রপ্তানি নিশ্চিত করা যাবে কিনা তাও যাচাই বাছাই করা হচ্ছে। আলোচনা হয়েছে এবং প্যাকিং হাউস কিভাবে নির্মাণ করা যায় অথবা এই ধরনের যে প্রকল্প যেটি প্ল্যানিং কমিশনে এখন অপেক্ষমান আছে, আমরা সেখানে প্ল্যানিং কমিশনে কথা বলবো। অন্য কোনো প্রাইভেট সেক্টরের মাধ্যমেও যদি করা যায় বিকল্প হিসেবে, সেটিও আমরা উদ্যোগ নিব ইনশাআল্লাহ। যেখানে কথা বলতে হবে, যদি আপনাদের আগ্রহ থাকে, আমি কিন্তু আই লাভ টু গো এভরি ডোর স্টেপ। আপনাদের আগ্রহটাকে আমরা বাস্তবায়ন করব, এইটুকু কথা দিয়ে যাচ্ছি। প্যাকেজিং চালু হলে সিলেট সহ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের রপ্তানিকারকরা বছরে অন্তত 250 কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রাজবাড়ীর লাশকাটা ঘরে চলছে রমরমা বাণিজ্য। মরদেহ পেতে গুনতে হয় 15,000 টাকা পর্যন্ত। পুলিশ সদস্য থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এই কাজে জড়িত বলে অভিযোগ স্বজনদের। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। এই দৃশ্য দেখে মনে হতে পারে বাজার থেকে জিনিসপত্র কিনে টাকা নিচ্ছেন ক্রেতা। বাস্তবতা হলো, নিজের স্বজনের মরদেহ বুঝে পেতে দিতে হচ্ছে এই অর্থ। রাজবাড়ীতে মরদেহের ময়নাতদন্তের জন্য দিতে হয় 10 থেকে 15,000 টাকা। পুলিশ থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ টাকা নেন বলে অভিযোগ নিহতদের স্বজনদের। পোস্টমর্টমে 12-14,000 টাকা গেছে, 13-12,500 টাকা গেছে। আমার তো অবশ্যই কষ্ট হয়েছে, আমি কষ্ট হইলে এখন আমি কি করবো? বাবার লাশের লেগে হালাত করে মোবাইলে নিয়ে, বিকাশে নিয়ে, তারপরে দিয়ে তারপরে লাশ আনছে। উনি বলছে যে না হবে না, 15,000 টাকায় লাগবে।
অনুসন্ধান বলছে একসময় বালিয়াকান্দি উপজেলার মরদেহ বহন করতেন ভ্যানচালক নিখিল বিশ্বাস। ময়নাতদন্তের জন্য অতিরিক্ত অর্থ গ্রহণে বাধা দেয়ায় কৌশলে বাদ দেয়া হয় তাকে। অন্য মরদেহ বহনকারীরা বলছেন ডমকে দিতে হয় টাকা। না, ওরা ওইভাবে কায়দা করে আমার সিগারেট সরাই দিচ্ছে। আমি থাকলে ওদের সমস্যা, আমি প্রতিবাদ করছি সমস্যা, এই জন্য ওরা আমার সরাই দিচ্ছে। অভিযোগ উঠেছে এসব অনিয়ম আর বাণিজ্যের হোতা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণীর কর্মচারী বিপ্লব বিশ্বাস। যদিও তার দাবি কিছুই জানেন না তিনি। না, আমি তো লাশ কাটি না। পুলিশ তো বলতে পারবো না। লাশ কাটার ডিউটি তো আমার না, যে আমি লাশ কাটার চাকরি। আপনি বারবার করে বলতেছেন আমি লাশ কাটি। লাশ কাটার ডিউটি না। অভিযোগ তো আপনার বিরুদ্ধে। সিএস স্যারের সাথে আপনি কথা কি বললেন? কোন পুলিশ বলছে আপনাকে? একাধিক পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি তারা। তবে সিভিল সার্জন জানিয়েছেন ময়নাতদন্তের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টমর্টমে আসলে কোনো রকম খরচ নেই। যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, যে অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত বছর ১৭৪টি মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে রাজবাড়ীর মর্গে। ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। খুলনা সিটি কর্পোরেশনের 3বারের মেয়র তালুকদার আব্দুল খালেক ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি। এছাড়া এমপি মন্ত্রীও ছিলেন তিনি। খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ঠিকাদারি বাণিজ্য। নগরীর সব ঠিকাদারি কাজ থেকেই আদায় করতেন নিজের হিসাব। স্বজনপ্রীতি, দলীয়করণ, কমিশন, কাউন্সিলরদের প্রতি বৈষম্য সহ ক্ষমতার দাপটে করেছেন নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাট। অনিয়মের তদন্ত তো দূরের কথা, তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না কেউ। তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতির পাশাপাশি ছিলেন 3বারের মেয়র। এর আগে বাগেরহাট 3 থেকে 2বার এমপি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঠিকাদারি বাণিজ্য সহ রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ। মাঠে ময়দানে বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিলেন তালুকদার খালেক। উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে যাচাই করতেন মান। এসব ভিডিও ছড়িয়ে দিয়ে তার সততা প্রচার করতেন সমর্থকরা। কিন্তু বাস্তবে তালুকদার খালেক ছিলেন তার উল্টো। খুলনা নগরীর সব ঠিকাদারি কাজের হিস্সা নিতেন তালুকদার খালেক। পয়ঃনিষ্কাশন, সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য অপসারণ সহ 2018 সাল থেকে খুলনা সিটিতে প্রায় 2000 কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়। অভিযোগ আছে আইন লঙ্ঘন করে অন্যের লাইসেন্সে অংশীদার হয়ে নিজেই নামে বেনামে ঠিকাদারি করতেন তালুকদার আব্দুল খালেক। 5% কমিশনের ভিত্তিতে শত কোটি টাকার উন্নয়ন কাজ বিক্রিও করেন। অভিযোগ আছে খালেকের আমলে বেশিরভাগ কাজ পান তার পছন্দের ঠিকাদার। লাইসেন্স ছাড়াই আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরদের ভাগ করে দেন কোটি কোটি টাকার কাজ। ওই কাজই বেশি টাকা দিয়ে কিনে নিতে হতো পেশাদার ঠিকাদারদের। উনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো উনি আগের থেকে সিলেক্ট করে দিতেন এবং সাধারণ ঠিকাদারদের বলে দিতেন যে তোমরা এই কাজে পার্টিসিপেট করবে না। কারো কারোর সাথে উনি কাজ নিয়ে নিজেই করতেন, নিজের জনবল দিয়ে, নিজের ম্যানেজার দিয়ে। স্বজনপ্রীতি করে অপেশাদার ঠিকাদার নিয়োগ দেয় কাজ হয় নিম্নমানের। ফলে খুলনা নগরীর বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। সিটি কর্পোরেশনের ড্রেন এবং রাস্তা, সে ছোট বড় যেটাই হোক, এবং সবগুলোর কন্ট্রাক্টর তো সিন্ডিকেটের কয়েকজন মানুষ, এর বাইরে তো কেউ নেই। কাউন্সিলরদের মধ্যেও বৈষম্য করার অভিযোগ ছিল তালুকদার খালেকের বিরুদ্ধে। প্রত্যেক পর্যায়ে দলীয়করণ করেন তিনি। সাধারণ মানুষ সিটি কর্পোরেশনে গেলে দুর্ব্যবহারের শিকার হতেন। তার দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীও। ওনার নিজস্ব সিন্ডিকেট ছিল, উনি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকারের আমলে। উনি মুখে বলে এক, উনি অন্তরে আর এক। বাগেরহাট 3 আসনের এমপি ছিলেন তালুকদার খালেক। খুলনার মেয়র নির্বাচিত হওয়ার পর আসনটিতে সংসদ সদস্য হন তার স্ত্রী হাবিবুন নাহার। অভিযোগ রয়েছে নগর ভবনে বসেই ঠিকাদারি সহ রামপাল ও মোংলা উপজেলার সবকিছু নিয়ন্ত্রণ করতেন খালেক। বছর দুয়েক আগে খুলনা নগরীতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। এছাড়া নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ, যার বড় অংশই পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগ রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেনের লুটপাটের মদতদাতা ছিলেন তালুকদার খালেক। বদৌলতে কয়েক কোটি টাকার শেয়ারসহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়ে যান খুলনার সাবেক মেয়র। পরে লুটপাট নিয়ে বিতর্ক শুরু হলে পদত্যাগ করেন খালেক। চতুর স্বভাবের এই নেতা হলফনামায় সূক্ষ্মভাবে সবকিছু সামাল দিয়েছেন। 2018 সালে সিটি নির্বাচনের আগে তালুকদার আব্দুল খালেক বার্ষিক আয় দেখান 41,75,000 টাকা। এর পরের নির্বাচনে হলফনামায় বার্ষিক আয় প্রায় 10 লাখ টাকা কম দেখান, যদিও কয়েক গুণ বাড়িয়ে দেখিয়েছেন সম্পদ। 2018-তে স্থাবর সম্পদ 1,36,00,000 থেকে 2024-এ বেড়ে হয় 2,40,00,000। অস্থাবর সম্পদ 5,50,00,000 থেকে বেড়ে হয় 6,83,00,000। উনি যে কাজ পেয়েছেন, যে কাজ যারা পেয়েছেন, সেই কাজ আবার নিজে বা নিজের আস্থাভাজন লোক দিয়ে সেই কাজগুলি করাতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে তালুকদার আব্দুল খালেকের বাড়ি। এর আগেই পালিয়ে যান তিনি। টিবিসি নিউজ ডেস্ক। যশোরের অভয়নগরে নোয়াপাড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে নোয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘরে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। প্রায় 2 যুগ আগে নিহত পলাশের বাবা, শ্রমিক নেতা ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সর্দারও দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।